হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং। ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, অনেকদিন পর তোমাদের কাছে হরর কল রেকর্ডিংয়ের ঘটনা নিয়ে এসেছি। ঘটনাটি শেয়ার করেছে কৃষ্ণনগর থেকে ঐশ্বর্য রয়। ঐশ্বর্য এর আগেও হরর কল রেকর্ডিংয়ের ঘটনা আমাদের কাছে শেয়ার করেছে। আজ হরর কল রেকর্ডিংয়ে ঐশ্বর্য যেই ঘটনাটি শেয়ার করেছে সেটি রিসেন্টলি ঐশ্বর্যর সাথে ঘটে গেছে, সেটি আজ তোমরা শুনতে চলেছ। ঘটনাটি শোনার আগে বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশন বেলটিও ক্লিক করে দিও, যাতে ভূতবংয়ের ঘটনা আসার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। তাহলে চলো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, কানে হেডফোন গুঁজে নাও, আজকের মূল ঘটনায় আসা যাক। হ্যাঁ ঐশ্বর্য, তুমি বলছিলে যে তোমার সাথে রিসেন্টলি কি ঘটনা, ভৌতিক ঘটনা ঘটেছে, এক্সপিরিয়েন্স হয়েছে। হ্যাঁ, একটা রিসেন্টলি ঘটনা ঘটেছে। কারণ আমি তো তোমাকে এর আগেও বলেছিলাম আর কি, হরর কল রেকর্ডিং এ অনেকগুলো গল্পই বলেছিলাম, দুটো আর কি। তো এই যে আমার বাবা রিসেন্টলি খুব অসুস্থ হয়ে পড়েছিল, আমরা তো এখানে নিয়ে গেছিলাম আমাদের লোকাল হসপিটালে। তো ওইখানে কোনো চিকিৎসা হলো না, না হওয়ার পর ওনারা আর কি ছুটি দিয়ে দিল। তো আমরা এখান থেকে আমাদের বাড়ি থেকে আর কি সন্ধ্যেবেলা 6টা 6:30 নাগাদ বাবাকে নিয়ে বেরোই। বাবাকে নিয়ে কল্যাণীতে যাই ভেবেছিলাম, ডাক্তার দেখিয়ে আমরা ফিরে চলে আসবো। বাট কল্যাণীতে হসপিটালে ঢুকতে ঢুকতে জওহরলালে ঢুকতে ঢুকতে বাবা আবারই অসুস্থ হয়ে যায়। তো আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে আর কি, ও ছিল। তো ওর একটা বন্ধু এসেছিল, ওরা বললো যে কাকুকে বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, হসপিটালে ভর্তি করতে হবে। তা এবার মেয়ে বলতে ওখানে আমি রয়েছি, আমার মা রয়েছে আর পিসি রয়েছে। এবার আমাকে তো মেল ওয়ার্ডে ওরা অ্যালাউ করবে না। এবার মা আর পিসিকে একটা ওরা কার্ড দিয়ে ওরা অ্যালাউ করলো যথারীতি। তো এবার আমার যে হবু বর আর ওর বন্ধুর ওয়াইফও গেছিল। তো ওর বন্ধুর ওয়াইফ আর আমি নিচে দাঁড়িয়ে, আর ওরা আর কি, ওরা সবাই মিলে আর কি বাবাকে সেকেন্ড ফ্লোরে নিয়ে গেছে। ওখানে বেড ফেড দিয়ে ওরা ভর্তি টর্তি করে রেখে তারপর নিচে আসবে। তো এই সমস্ত সব করতে 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 12টা বেজে গেছে। আর 12টা বেজে যাওয়ার পর আমরা দুজনে বসে আছি, গল্প করছি। তো হসপিটাল মোটামুটি ফাঁকা হয়ে যাচ্ছে। এবার বেশ গাটা একটু ভারী ভারীও লাগছে, ভয়ও লাগছে যে ফাঁকা হয়ে যাচ্ছে। আর আমরা যেখানটাতে বসেছিলাম জায়গাটা ছিল আর মর্গ টাইপের। ওই জায়গাটাতে মানে ঠিক মর্গ নয়, একদম যাদের একদম একেবারে শেষ অবস্থা একদম আর কি, তাদের কোনো, তারা আর ঠিকই হবে না এরকম ব্যাপার, তাদেরকে ওই একটা ঘরে নিয়ে এসে ওরা ফেলছিল একদম আমাদের সোজাসুজি জানলাটা। আচ্ছা। তো এরকম হঠাৎ একটা পেশেন্ট ঢুকলো। তো অল্প বয়সী ছেলে, হার্ডলি হয়তো 28 বছর বয়স হবে। তো ছেলেটা ঢুকলো, ছেলেটাকে নিয়ে ঢুকেছে মা, বোন আর তার ওয়াইফ, আর তার বাচ্চাও রয়েছে একটা ছোট। তো এনারা 4জন মিলে ঢুকেছে, খুব কান্নাকাটি করছে। তো কি হয়েছে, তো একজন এসে বলছে কি, আমাদেরকে বলছে আপনাদের বাড়িতে কেউ এসছে, আপনাদের গার্জেন আছে? হ্যাঁ গার্জেন আছে, এরকম করেছে। বলছে এখানে এখন না থাকলেই ভালো, এরকম বলছে। এই কথা শোনার পর তো অটোমেটিক আরো ভয় লেগে গেল। তো যাই হোক, পেশেন্টটাকে নিয়ে ওরা চলে গেল। পেশেন্টটাকে নিয়ে মানে সুসাইড করেছিল পেশেন্টটা, পেশেন্টটাকে নিয়ে চলে গেল। তো চলে যাওয়ার পর ওরা রুমে ঢুকালো, কিন্তু ও বউটা অস্বাভাবিক কাজ ছিল। আর মাটা হঠাৎ করে এসে, আমরা বসে বসে গল্প করছি, আমাদের পাশে বসলো এসে। বসার পর উনি অটোমেটিক আমাদেরকে বলছে যে আমার ছেলে এরকম এরকম করেছে, সুসাইড করেছে, গলায় দড়ি দিয়েছে, হ্যান ত্যান। তো এই কথাগুলো না আমি খুব শুনছিলাম। তো আমার না মানে কথাগুলো একদম মনের ভিতরে ঢুকে গেল, ব্যাপারটা এরকম হলো। তো রাত্রিবেলা যথারীতি ওখান থেকে মোটামুটি 1টা নাগাদ আমি বেরিয়েছিলাম, বেরিয়ে আমি নৈহাটিতে আসছিলাম আর কি। তো ওখানে কোনো গাড়ি টাড়ির ব্যবস্থা ছিল না, টোটো করে আসছিলাম। টোটো করে যখন আসছিলাম না, হসপিটাল থেকে বেরিয়ে এবার হালি শহরে, মানে কল্যাণী থেকে যাচ্ছিলেন নৈহাটিতে। হ্যাঁ, এবার যে হালি শহরে এসেছি, হালি শহরের না পাশেই শ্মশান, যেখান দিয়ে আমরা যাচ্ছি সেখানে একদম পাশেই শ্মশান। তো শ্মশানের ধারে আসার পর কিসে করে যাচ্ছিলে? টোটো করে। গাড়িটারি তো কিছু নেই তখন, টোটো করে যেতে হচ্ছিল। হ্যাঁ, আমাদের বাড়ি কাঁচরাপাড়া, ওই শ্মশান। হ্যাঁ, কাঁচরাপাড়া, হালি শহর কাঁচরাপাড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হালি শহরে যখন আমি ওই জায়গাটাতে গেলাম, এমনিতেই আমার হসপিটাল থেকে ওই ঘটনাটা ঘটানোর পর থেকে আমার কিন্তু শরীরটা ভারী হয়ে গেছে। আমার
আমার মনে হচ্ছে যে আমার মানে কেমন একটা লাগছে। আমি কিন্তু ছেলেটার মুখ পর্যন্ত দেখিনি। আচ্ছা। আমি যখন শ্মশানের ধারে এলাম, তো শ্মশানেও একটা ডেড বডি নিয়ে এলো, ওরকমই একটা অল্প বয়সী লোক। এবার আমি রাস্তার ধারেই যাচ্ছি, ওখানটায় নামিয়ে রেখেছি। হুম। ওই যে ক্রস করলাম শ্মশানটা, আমার তারপর থেকেই মনে হচ্ছে, আমরা কিন্তু টোটোতে 4 জন রয়েছি, কিন্তু আমার তারপর থেকেই মনে তখন হচ্ছে কটা বাজে তাও? একটা। রাত 1টা। হুম। আচ্ছা আমার মনে হচ্ছে আমরা 4 জন না, টোটোতে আরো কেউ আছে। আচ্ছা। আমি পুরো বুঝতে, দেখবে একটা বোঝা যায় হুম। আশেপাশে কেউ থাকলে একটা হ্যাঁ। ভয় লাগে। আমি পুরো বুঝতে পারছি, আর আমার কিন্তু শরীরটা তখন থেকে খারাপ করছে। আমি এবার কাউকে বলতে পারছি না, তখন তো সবাই রাস্তাঘাট পুরো ফাঁকা। পুরো ফাঁকা। এবার মহরম ছিল সেই দিন, তাও একটু একটু লোকজন ছিল ওই জায়গাটায় মহরমের জন্য। ওই সব দেখলাম যে করেছে সব ওরা, ওইসব দোকানপাট টুকটাক একটু একটু ছিল, কিন্তু ফাঁকাই পুরো বলতে গেলে। কাছড়া পাড়াতে এসে তাও 2-1টা লোক টোক দেখলাম। তো ওদের বাড়ি হচ্ছে গড়িখাতে, মানে ওই বন্ধুটার বাড়ি হচ্ছে গড়িখাতে। ওরা তো গড়িখাতে নেমে গেল। নেমে যাওয়ার পর আমি না টোটোতে আর বসে থাকতে পারছি না। আমার মনে হচ্ছে মানে আমার মানে আমি কতক্ষণে গিয়ে একটা জায়গায় যাব, ঘরে গিয়ে যাব, না আমার মনে হচ্ছে কেউ আমার সাথে রয়েছে। তো যথারীতি যাই হোক, আমি তো কাউকে বলতেও পারছি না। তো যথারীতি আমি ওই কাকিমাদের বাড়িতে পৌঁছালাম আর কি, ওই বাড়িতে আর কি। তো পৌঁছানোর পর ওরা আমাকে খেতে টেতে দিল, কিন্তু আমি এক ফোঁটা খাবার খেতে পারছি না। আমার হচ্ছে পেট গলা সব ভর্তি হয়ে গেছে, এরকম ব্যাপার। তো যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে তো রাত্রিবেলা শুলাম। শোয়ার পর কিছুক্ষণ পরে এই 2-2:30 নাগাদ আমার মনে হচ্ছে, আমি একদম জানলার সাথে ওদের খাটটা দেবো, আমার মনে হচ্ছে জানলার বাইরে ওই ছেলেটা রয়েছে, যে ছেলেটা সুসাইড করেছে। আচ্ছা। সেই ছেলেটা রয়েছে, আর সেই ছেলেটা বলছে, মানে কিছু একটা বলতে চাইছে আমাকে, আমার এটা মনে হচ্ছে। আর আমার সেই সেই অবস্থাতে আমার ধুম জ্বরও চলে এসেছে। এবার ওরা ওই বাড়ির লোক কখনো ঘরে ঢুকেছে, আমাকে জলপট্টি দিয়েছে, মাথা ধুয়ে দিয়েছে, ওষুধ দিয়েছে, আমি কিচ্ছু জানি না। আমার কোনো মানে কোনো জ্ঞানই ছিল না। মানে অটোমেটিক তোমার জ্বর এসে পড়লো? আমার অটোমেটিক জ্বর এসে গেছে। জ্বর এসেছে ওই কারণেই জ্বরটা এসেছিল। আচ্ছা। সবাই বলছে, সবাই ভেবেছে সিজনাল যে প্রবলেমটা এখন সবার হচ্ছে হ্যাঁ সেটা, হ্যাঁ। কিন্তু এটা কারণ না। সেটা আমিও প্রথমে ভেবেছিলাম যে হয়তো এই কারণে। যাই হোক, সকালবেলা আমি একটু সুস্থ হলে পরে বাবাকে একটা ছুটি দিয়ে বাড়ি নিয়ে চলে আসবো আমরা। তো যথারীতি আবার হসপিটালের সামনে আমি যথারীতি এসছি ঠিকই, কিন্তু আমি হসপিটালের ভেতরে ঢুকতে পারছি না। আমার আমাকে মানে যেন মনে হচ্ছে কে ধরে রেখেছে পেছন থেকে, আমাকে ঢুকতে দেবে না, আচ্ছা। এরকম একটা ব্যাপার। আমি ঢুকতেও পারিনি, আমি বাইরে জওহরলালে? দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, জওহরলালে। হুম। আমি ঢুকতেও পারিনি, আমি বাইরে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, এতদূর পর্যন্ত ঘটনাটা ঠিকই ছিল। তো যথারীতি বাড়িতে চলে আসছি বাবাকে নিয়ে। বাড়িতে চলে আসার পর আমার ঘরে আমি গিয়ে সন্ধ্যে হয়ে গেছিল, ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে সন্ধ্যাবেলা আমি শুয়েছি। ওই যে আমি শুয়েছি, আমি উঠতে পারি, আমার ওঠার কোনো ক্ষমতা নেই। তো সন্ধ্যেবেলাটা মা কোনো রকমের জলপট্টি করতে গিয়ে আবার জ্বরটাকে কমানোর পর যে টাইমটাতে আমি ওই মরাটাকে দেখেছিলাম শ্মশানে, আর যে টাইমটাতে মরাটা ঠিক ঢুকেছিল, আচ্ছা। ওই আত্মহত্যা করা সুসাইড কেসটা যে টাইমটাই ঢুকেছিল, হ্যাঁ পেশেন্টটা, আমার ঠিক ওই টাইমটা থেকে 12টা 12:30 এরম টাইম থেকে আমার আবার ধুম জ্বর। আর মা বলছে, আমি ওগুলো কিচ্ছু জানি না, মা বলছে আমি বলেছি ওই ছেলেটাকে মেরে ফেলছে, ওই ছেলেটাকে বড় বড় ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, ওই মানে তুমি ছেলেটাকে ঘুমিয়ে ঘরে বাঁচাতে বলছো? হবে। আমি জ্বরের ঘরে বলছি, আর এত জ্বর, আমাকে 2টো প্যারাসিটামল দিয়েছে একসাথে। আচ্ছা। 2 ঘন্টা অন্তর অন্তর আর কি, আমার জ্বর নামেনি। আমাকে মাথা ধুয়ে দিয়েছে, স্নান করিয়েছে, জলপট্টি দিয়েছে, আমার কোনোভাবে জ্বর নামেনি। আমার আমি চোখ বন্ধ, আর আমার গলার ভয়েস নাকি পুরো আলাদা, মানে আমার গলার ভয়েসে আমি কথা বলি না। আলাদা বলতে মানে তোমার গলা না? আমার গলা না। মা বলছে আমি, মানে তখন বাবাও অসুস্থ, মা তো পাশের বাড়ির 2জনকে ডেকে নিয়ে এসেছে, কি করবে, আমাকে দেখে ভয় লাগছে। মা বলছে তোকে যে আমি তুলে বসাবো, তোর এত গায়ে শক্তি, তোকে আমি তুলে বসাতে পারছি না, এত তুই শক্তি হয়ে গেছে তোর গায়ে। আচ্ছা। ওরা ওরা ছেলেরা এসে আমাকে ঠেলে তুলে ধরেছে, তুলে ধরে আমাকে স্নান করিয়েছে, আর আমি ওইভাবেই বকে যাচ্ছি। আমি নাকি ওই চোখ বন্ধ করেই বলে যাচ্ছি, ছেলেটাকে বাঁচাও, ছেলেটাকে মেরে ফেললো, ছেলেটাকে বাঁচাও, ছেলেটাকে মেরে ফেললো। মানে অন্য গলায় তোমার ভয়েস? অন্য গলা, আমার ভয়েস নয়। আমি তো পরের দিন শুনে আমার আমার নিজেরই ভয় লাগছে। মানে এখনো পর্যন্ত বিশ্বাস করবে না, আমি এখনো পর্যন্ত ওই টাইমটাই ঘরে থাকতে পারছি না। ওই টাইমটা হলে আমার গা ভারী হয়ে যায় এখনো? এখনো পর্যন্ত। তো আমার কোনো পাশের বাড়িতে, ঠাকুর বাড়ি বা কোনো? হ্যাঁ আমার পাশের বাড়িতে একজন আছেন,
তিনি এই অনেক বয়স্ক, তো উনি মাকে বলেছে, মা আর কি জিজ্ঞাসা করেছিলেন যে মেসোমশাই কি করি, তখন উনি আর কি বলেছেন যে ওই যে মা, মানে ছেলেটার মা ওই যে কথাগুলো বলেছে ওকে, ওর সামনে ওই যে হ্যাঁ কথাগুলো, ওই কথাগুলো আর ভেতরে ঢুকে গেছে একদম। আর ছেলেটা হয়তো সত্যি বাঁচতে চাইছে, বা হয়তো ছেলেটা মারাও গেছে, যে কোনো কিছু একটা হবে। ওই ওই পরেই ওর ওই জ্বরটা এসছে, ওই পেছন ছাড়ছে না জিনিসটা আর কি। আচ্ছা উনি আমাকে ঝাড়িয়ে টাড়িয়েও দিয়েছে আর কি, উনি আমাকে ঝাড়িয়েও দিয়েছিল, 3 দিন মতো ঝাড়িয়ে দিয়েছিল, আর আমাকে বলেছিল বেশি রাতে টাতে বাইরে টাইরে বেরোবি না, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, এটা ঠিক হতে টাইম নেই। কিন্তু মা বলছে আমি তোকে সে রাতে ধরে রাখতে পারিনি, তোর চোখ, তুই যখন তাকিয়েছিস তোর চোখটা শুধু, মানে চোখটা অন্যরকম, চোখ অন্যরকম, ভয়েস অন্যরকম, আচ্ছা দুটো জিনিস পুরো আলাদা। বলছে ভয়েসের সাথে ভয়েসও মিলছে না, তো চোখ তাকানো দৃষ্টিটাই পুরো আলাদা। দৃষ্টিটা দেখে মা বলছে আমি দৃষ্টিটা দেখে যথারীতি ভয় পেয়েছি। যেটা মানে কেমন দৃষ্টিতে আমি নাকি তাকাচ্ছি, যেমন ওই ভূত টুত ধরলে যেরকম আর কি দৃষ্টি হয়, কি করবো। তাহলে এখনো যখন ঠিক হচ্ছে না পুরোপুরি, তো অন্য জায়গায় একটু যেয়ে দেখতে পারো অন্য যে। জায়গায় বলতে মানে উনি আমাকে বলেছে যে তোকে এখন, মানে যতক্ষণ পর্যন্ত এই এই জিনিসটা তোর তোকে নিজেকে মনকে ঠিক করতে হবে। কিন্তু সত্যি কথা বলতে আমার রাত হলেই আমার ওই সিন মনে পড়ছে, আমি জানলার দিকে তাকালে আমার মনে হচ্ছে জানলা দিয়ে ওই ছেলেটা আমাকে ডাকছে, কিন্তু আমি ছেলেটার মুখ দেখি, কিন্তু আমি ছেলেটাকে ভাবছি যে মানে আমি বর্ণনা করে নিয়েছি ছেলেটা এরকম, আচ্ছা, আমি তো তাকে দেখি পর্যন্ত। তোমার রাসও মনে হয় হালকা আছে, আমার হতে পারে। রাস হালকা, হ্যাঁ রাস হ্যাঁ, এটা হালকার জন্য এফেক্ট হয়, এটা হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাসের জন্য হয়। হ্যাঁ আমার সাথে তো ও ছিল, ওরও তো হতে পারতো, বা আমরা তো হ্যাঁ হ্যাঁ 4 জন হ্যাঁ, ছিলাম, কারোর কারণ কিন্তু হলো না, কারোর কিন্তু হলো না ঘটনাটা, ঘটনাটা আমার সাথেই ঘটলো। হ্যাঁ ওইটা আর এফেক্ট পড়েছে। হ্যাঁ মানে মা বলছে তোকে বিভৎস রূপ হয়ে গেছিল আমার তখন ওই টাইমটাতে, আর 103 জ্বর, মানে আমাকে জলপট্টি দিয়ে মাথা ধুয়ে কোনোভাবেই কাটাতে পারছে না। পাশের বাড়ির 2 জন এসেছিল, মা বলছে ওদেরকে ডেকে নিয়ে এসছে, ওদেরকে আমি গালাগাল করেছি নাকি আচ্ছা, আর আমার কিছু মনে নেই, মানে আমি যা নয় তাই বলেছি ওদেরকে, ওরা এসছে বলে ওদেরকে আর কি রাগ দেখিয়েছি, ওদেরকে অপমান করেছি, এরকম আর কি নাকি করেছি। কিন্তু আমি এগুলো কিচ্ছু জানি না, আমার কোনো ঘরে কিছু হয়নি। হ্যাঁ মানে এক- তুমি তখন ঘুমের আমি ঘরে থাকো। আমি আমি ছিলাম না, হ্যাঁ আমি ছিলাম না। ওই দাদু এসে বলেছে, মানে ওই যে ও ওখান থেকে বেরিয়েছে, ও শ্মশানের ধার দিয়ে গেছে, সবকিছু ওর উপর এফেক্ট ফেলেছে। হ্যাঁ, হসপিটালে ওরকম জিনিস দেখেছো, তার মধ্যে আবার হসপিটাল শ্মশানের ওরকম সামনে জিনিস দিয়ে গেছো, দেখেছি, হ্যাঁ হ্যাঁ। হালিশহর। হালি শহরে শ্মশানের সামনে দিয়ে, আর ওরকমই একটা ছেলেকে মরা, মানে নামিয়ে রেখেছে। ওর মাটা আমাকে এরকম বলেছে, সবকিছু মিলে আমার উপর এফেক্টটা ফেলেছে। তা আর যারা মানে এইসব ব্যাপারে ভয় পায়, রাস হালকা না, তাদের আরো আমি জাস্টিস ওইটাই বলতে যাচ্ছি, মানে মানে। আমি আমার আমার যেটা হয়েছে, মানে সেই টাইমটাই না দেখলে কেউ বিশ্বাস করবে না। আহ, আমার যে ঘটনাটা ঘটেছে, আমি বলবো যে কেউ যেন রাত্রিবেলা, যাদের এরকম আর কি, তারা রাত্রিবেলা যেন এই ধরনের হসপিটালে না থাকে আর কি। হ্যাঁ, আমি কিন্তু এটাই কিছু বলবো করার আর নেই, কি। বাধ্য হয়ে থাকতে বাধ্য লাগে। হয়ে থাকতে হয়, নিজের আজকে শরীর ফ্যামিলি খারাপ হলে কিছু আপনজনরা যখন করার নেই। হ্যাঁ হসপিটালে হ্যাঁ, ভর্তি কিছু হয়, করার থাকতে নেই, লাগবেই। কিছু করার নেই। আমি মানে এখনো পর্যন্ত আমি শুতে পারি না একা, আমার গা ভারী হয়ে যায়। ওই 12:30 থেকে 1টা, ওইটুকু আমার গাটা ভারী হয়ে যায়, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তারপরে আমি ঘুমিয়েও পড়ি, কিন্তু ওই টাইমটা আমি না ঘুমাতে পারি, আমার শরীরে অস্বস্তি করে, কেমন একটা হয়, আচ্ছা আচ্ছা। এরকম ব্যাপার আর কি। এইটাই আমার তোমাকে শেয়ার করার ছিল। হ্যাঁ কারণ তুমি বলছিলে। হ্যাঁ, কারণ বেশ আর কি ভয়েরও ব্যাপারটা, আর ভয়েরও একটা, ব্যাপারটা এটা হয়, হালকা হ্যাঁ রাশি থাকলে হ্যাঁ 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 যে ভয় পায় না তাকে আরো হ্যাঁ জাঁকিয়ে ধরে জিনিসগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। হুম। এটাই হয়েছিল আর কি, ব্যাপারটা আমাকে আর কি আর ভৌতিক পিছন, ব্যাপার যে সবসময় ভূত সামনে চলে আসবে এরকমও না ব্যাপার না না। না, এমন ব্যাপার নয়। ভৌতিক ব্যাপার পিছনে থেকেও অনেক কিছু হয়, মানে আমার সন্ধে হলে বা ওই টাইমটা হলে আমার মনে হয় যে ও রয়েছে, এরকম ব্যাপার, আচ্ছা ও রয়েছে বা ঘরে রয়েছে ও, এরকম মনে হয় যে ওই ছেলেটা ঘরে রয়েছে, আমার এরকম মনে হয় আর কি। একা আচ্ছা এখনো পর্যন্ত সেইভাবে থাকতেও পারছি না, যেতেও পারছি না। তো এখানে আমাদের একটা মন্দির আছে, তো মন্দিরের পুরোহিতকেও বলেছিলাম, তো উনি বলেছিল যে তুই একটা মাদুলি পরে থাক, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ভয়ের আহ, তাবিজ এইসব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমাকে বলেছে। বা লোহা পরে থাকলে একটু ভালো। হ্যাঁ, কারণ তোর মানে ওরকম একটা হয়েছে, তো তুই একটা পুজো দিয়ে এখানে শনিবার থেকে, শনিবার থেকে পুজো দিই, তা মাদুলি পর ঠিক হয়ে যাবে, আমাকে এটা বলেছে। আচ্ছা। এটাই ছিল ব্যাপার, তো এটাই ছিল ঘটনা, এটাই আমি তোমার সাথে হ্যাঁ শেয়ার করলাম।
আশা করি ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, দর্শকদেরও ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আচ্ছা, লাগবে, ভালো লাগবে। ধন্যবাদ এই শেয়ার করার জন্য ঘটনাটা। হ্যাঁ, এর আগেও তুমি শেয়ার করেছো হ্যাঁ হরর আমি কল শেয়ার রেকর্ডিং এ। করেছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হুম ধন্যবাদ। হুম হুম, ঠিক। তাহলে বন্ধুরা, আজকের এই হরর কল রেকর্ডিংয়ের ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও। আর কমেন্টে এটাও জানিও যে তোমাদের সাথেও কখনো হসপিটালে এরকম অলৌকিক বা ভৌতিক অনুভূতি ঘটেছে কি না। তোমরাও যদি তোমাদের ঘটনা শেয়ার করতে চাও তাহলে আমাদের ভূতবংয়ের ইমেল আইডি bhutbong@gmail.com এ পাঠিয়ে দিও। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। টাটা, বাই।